প্রফেসর ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে, ভারত টের পাচ্ছে। ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদিকে ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে ইউনূস কি, বাংলাদেশ কি, বাংলাদেশের যে হ্যাডম আছে, বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে। অবশেষে বহু কাঙ্ক্ষিত এবং জন আকাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে পুনর্বহাল হলো। একটা জিনিস খেয়াল করেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একদিন পর আজকে শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হলো। কিন্তু উন্নতির সঙ্গে ওই যে গণভোট যদি জুইরা না দিত, শুধু যদি বলতো আমি কৃষকের উন্নতি চাই, তাদের বাজেট বাড়াইতে হবে, সেটা কিন্তু হাততালি পাইতো। কিন্তু সাথে আবার জুইরা দিছে যে এর চেয়েও বেশি দরকার, মানে গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের ন্যায় জাল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। একটা জিনিস খেয়াল করেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একদিন পর আজকে শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হলো। আজ কিভাবে আওয়ামী লীগ টোটাল একটা সিস্টেম চেঞ্জ করে ফেলছে, যেটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। 4 থেকে 5টা নির্বাচন হলো সেই 91 পর থেকে 2008 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অধীনে নির্বাচন হতে হতে এটার একটা মোটামুটি একটা গ্রহণযোগ্যতা ছিল, বলা যাবে না যে 100%। কিন্তু তারপরের 14 নির্বাচনটা কেমন হলো দর্শক আপনারা বলেন, 18 নির্বাচনটা কেমন হলো আপনারা বলেন, 24 নির্বাচনটা কেমন হলো। এটা আওয়ামী লীগকে যারা ভালোবাসে নেতাকর্মী তাদেরকে আমি জিজ্ঞাসা করি, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন যে এটা কি ঠিক, আমি ক্ষমতায় থেকে আমি নির্বাচন করব? তাহলে দরকার কি, নির্বাচনটাই করার দরকার নেই। বলা দরকার যে আমি ক্ষমতায় আসছি, যেহেতু আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, আমি আজীবন ক্ষমতায় থাকি। এরকম একটা মানে আইন পাশ করলেই তো হয়। যেমন উত্তর কোরিয়ায়, এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই, ক্ষমতায় থাকবেই। তারপরে রাশিয়া, পুতিন ক্ষমতায় থাকবে, চীন ওনারা ক্ষমতায় থাকবে, কারণ ওখানে নির্বাচনটা হলো জাস্ট এটা কি ধরনের নির্বাচন জানি না। কিন্তু বাংলাদেশ তো একদম টোটালি একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই গণতন্ত্র যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতো, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন স্বাধীন হতো, তাহলে আপনি বলতে পারতেন যে ভাই আমরা ইউরোপ আমেরিকার মর্যাদায় পর্যায়ে উন্নীত হয়েছি, ঠিক আছে, এখানে এমন দরকার নেই। এখন দেখেন আওয়ামী লীগের একটা লোক বিরোধিতা করবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে পুনঃপ্রবর্তন হলো দলীয় সরকারের বদলে, করবে একজনও না, শেখ হাসিনা নিজেও না। শেখ হাসিনা নিজেও তো কয়েকদিন আগে দাবি করলেন যে ইউনূস সরকার পদত্যাগ চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। তার মানে কি, দল নিরপেক্ষ সরকার, দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ক সরকার, তার অধীনে নির্বাচন হলে নির্বাচনটা ফেয়ার হবে। 100% না হলে 80% হবে, 60, 70, 50%। আপনার দলীয় সরকার হলে তো কোনো মানে এটা নিয়ে প্রশ্ন নেই। আজকে দেখেন বদিউল আলম মজুমদার একটা বলছেন যে এই রায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে, একেবারে নিশ্চিত হবে তা বলা যায়, কিন্তু একটা পথটা তৈরি হলো। এখানে একটা জিনিসও দেখেন খুব ইন্টারেস্টিং, বলা হচ্ছে যে 14th সংসদ থেকে এটা কার্যকর হবে, অর্থাৎ এই নির্বাচনটা, সামনে যে নির্বাচনটা 13th, এরপরে হলো 14th। এবং বলা হচ্ছে যে তখন সরকার প্রধান কে হবে, যেমন বিচার বিভাগকে যুক্ত না করার ব্যাপারে সবার একটা আছে যে বিচার বিভাগ যাতে এর মধ্যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি, মানে যে বিচারপতি থাকবেন ওনার ভিতরে থাকবে যে আমি রিটায়ারমেন্টের পরে আমি ওই সরকারের হব, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবো। সুতরাং আমার একটা রাজনীতি বা ওই তখন কে জিততে পারে, কার অবস্থা ভালো, সেই অনুযায়ী আমার একটা ক্ষমতার লোভ, লালসা। যেমন লতিফুর রহমান কিন্তু খুব 100% ভালো কাজ করেনি, বিতর্কিত লোক ছিল। যাই হোক, এই কারণে বিচার বিভাগকে একদম মুক্ত করা, কারণ বিচার বিভাগটাই যদি আপনি শেষ করে দেন আর কিচ্ছু থাকে না। এই যে শেখ হাসিনা কি করলো, লন্ডভন্ড করে দিয়ে বাকশাল ছাত্রলীগ করে এরকম সব লোকজন দিয়ে সেই বিচার বিভাগের সেই ওবায়দুল হাসান, তারপরে এনায়েতুর রহিম, একদম ডাইরেক্ট ছাত্রলীগ করা লোকজন, তাদেরকে একদম প্রধান বিচারপতি বানাইছে, আপিল বিভাগের মানে সিনিয়র বিচারপতি বানায় লন্ডভন্ড করে দিছে। এসকে সিনহাকে যেভাবে বিতাড়িত করছে, এই বিচার বিভাগকে মুক্ত রাখার জন্য আমি মনে করি এই কন্ট্রোলার বা ইমিডিয়েট পাস্ট সিইসি হইতে পারে, অথবা ইমিডিয়েট পাস্ট ক্যাবিনেট সেক্রেটারি হইতে পারে, ইমিডিয়েট পাস্ট দুদকের চেয়ারম্যান হইতে পারে, এরকম একটা সিস্টেম করা উচিত, বিচার বিভাগকে এর মধ্যে টানা উচিত। সেটা একটা অপশনটা খোলা রাখলো, সব মিলাই। প্রফেসর ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে, ভারত টের পাচ্ছে।
ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদিকে ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে ইউনুস কি, বাংলাদেশ কি, বাংলাদেশের যে হ্যাডম আছে, বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে। ভারত বাংলাদেশের 3 দিকে বেষ্টিত, তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারতকে স্যার স্যার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই, কোনো প্রয়োজন নাই। মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে প্রফেসর ইউনুস সরকার দেখিয়ে দিচ্ছে, পুরো বিশ্ব এটা টের পাচ্ছে, দেখছে। ট্রাম্প বলেন আর যাই বলেন না কেন, না, বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে, প্রত্যেকে বাংলাদেশকে সমীহ করছে। সে এক্সট্রা টেরিফ ইম্পোজ নিয়ে দেখেছেন না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনুস প্রভাবিত করতে পেরেছে। এটা বিশ্ব সফলতা প্রফেসর ইউনুসের। এই ইউনুস জাতিসংঘের মহাসচিব হবেন, মনে রাখবেন। তার সে হেরাম আছে, দুর্বলতা ভুল ত্রুটি আছে। নবী রাসূল বাদে সবার শাসনে ভুল থাকবে। নবী রাসূলেরও গায়ের ওহী ভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে, যেহেতু দিন শেষে ওহী তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল ত্রুটি হলো ওহী তাদেরকে সংশোধন করে দিয়েছে, যার ফলে তারা ভুলের ঊর্ধ্বে। কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয়। ইউনুসের হাজারো সমালোচনা আছে, আমরা করব, কিন্তু ইউনুস যে ব্যতিক্রম, এটা টের পাবেন ইউনুসের পতনের পর, মানে বিদায়ের পর। পতন তো হবে না, বিদায়ের পর। ইউনুস যেভাবে রাষ্ট্রটা চালাতে পেরেছেন, যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন, যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছেন, এটা অন্য কোনো সরকার এত সহজে পারবে না। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরে গেছেন, অজিত দোভালের সাথে মিটিং করেছেন। তো সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো, যদিও এটা থার্ড কোনো কনফারেন্সে দাওয়াত, যেতেই পারেন। এটা ভারতের সাথে বাইলেটারাল কোনো রিলেশনসের বিষয় না, এটা একটা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে মিটিং এ গিয়েছেন। ইটস ভেরি সিম্পল। কিন্তু তারপরও ভারতে গিয়েছেন। এখন সাপোজ এই সময় যদি কোনো রাজনীতিবিদ হোক, সে বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ, কোনো কারণে ভারতে ক্রিকেট খেলা দেখতেও যেত, মাল্টিল্যাটারাল কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের কথা, যদি ক্রিকেট খেলা দেখতেও যেত, ফুটবল খেলা দেখতেও যেত, তারপরে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হতো। ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র, বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে। ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও এটা নিয়ে তোলপাড় হবে। সাপোজ আমাদের মেজর হাফিজ সাহেব ভোলার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভারত কোটায় হয়েছেন, তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে। মোয়াজ্জেম হোসেন আলাল ভারতে যান, হাসিনার আমলে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন, কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপির কি অবস্থাটা হয় দেখবেন। বিএনপির কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না। তারেক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় যাও, থাইল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও, টাকা লাগলে আমার কাছ থেকে নাও, ভারতে যাইবা। কারণ এমনিতেই বিএনপি ভারতের দালালি করে। আবার যদি সরাসরি ভারত সফরে যায়, সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয় হোক আর যে বিষয় হোক, আর অ্যাটেন্ডেন্ট বিষয় হোক, অবস্থা 12টা বেড়ে যাবে। সেখানে ইউনুস খলিলুর রহমানকে ভারতে পাঠিয়েছেন। তবে এটাও কিছুটা সমালোচনা হতো, কিন্তু সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনার ফাঁসির রায় হয়েছে, এখন হাইলাইট করতে পেরেছে যে হাসিনাকে ফেরত আনার একটা কথাবার্তা এখানে বলা হবে, এই কারণে কিন্তু মানুষ খুশি। এটা তো আছেই। আর একটা দিক হচ্ছে, এরকম কথা খলিলুর রহমান যেটা বলে এসেছেন, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ, আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ, কামনা করে না বাংলাদেশ, জোরালো ভাবে বলে এসেছে ডক্টর খলিলুর রহমান। এর মানে সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি, জামাত, আওয়ামী লীগ কেউ বলতে পারেনি, বলতে পারবে না। তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো, সরাসরি বলে এসেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে। এই কথা বলার হ্যাডম বাংলাদেশের কোন সরকারের অতীতে হয়নি। আমি জানি না যে সামনের জামাত সরকারের হবে কিনা, তবে এটা কঠিন। ইউনুস সরকার পেরেছে। বরং সরকারগুলোর অবস্থান ছিল যে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বললে তখন ওটার বলতো যে ঠিক আছে, এটা আমরা দেখছি, এটা সমাধানের চেষ্টা করছি, বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি, এটা এরকম না এরকম, মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো, উত্তর দেওয়ার চেষ্টা করতো। কিন্তু না, এখন অবস্থান হচ্ছে এই কনভিন্স করা, উত্তর দেয় এরকম কিছু না। কথা হচ্ছে ভারতকে জানিয়ে দিয়েছে, থ্রেট দিয়েছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানো দরকার নেই। আর অন্য সব দল হলে ব্যাখ্যা দিত যে এটা আপনারা অভ্যন্তরীণ বিষয় যেটা বলছেন, এটা আসলে আমরা ঠিক আছে, আমরা তাহলে ভালো হয়ে যাই আপনার কথা মতো। বিএনপি, আওয়ামী লীগ সব সরকারই এরকম ছিল। আওয়ামী লীগ তো বলা যায়, আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করে। অবশেষে বহু কাঙ্ক্ষিত এবং জন আকাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে পুনর্বহাল হলো
এই বিষয়ে রায় হয়েছে। আমি এই বিষয়টি অল্প একটু আলোচনা করব। তার আগে আপনারা তো শুধু সারা জীবন ধরে বাঘ, বাঘিনী এই গল্পগুলোই শুনে গেছেন। কখনো কি বাঘিনীকে সচক্ষে দেখেছেন? বাঘিনী কিন্তু বাঘের যিনি স্ত্রীলিঙ্গ। বাঘ তো এক ধরনের সাহসী হয়, এক ধরনের হিংস্র হয়, কিন্তু বাঘিনী তার থেকেও কয়েক গুণ বেশি সাহসী হয়। প্রয়োজনে সে হিংস্র হয়ে ওঠে যখন তার বাচ্চাদের উপরে বা তার ভবিষ্যৎ প্রজন্মের উপরে কোনো আঘাত আসা দেখে, তখন সে কিন্তু কয়েক গুণ বেশি হিংস্র হয়ে ওঠে। তো এইটা শুধু আপনারা মুখে শুনেছেন, চোখে দেখেছেন কখনো? আমার মনে হয় দেখেন নাই। আসেন আপনাদেরকে আমি একটা স্বচক্ষে একটা বাঘিনীকে দেখাই, বাঘিনীর হুঙ্কার দেখাই। তিনি তার ভবিষ্যৎ প্রজন্মকে, তার বাচ্চা কাচ্চাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কিভাবে তিনি হিংস্র হয়ে ওঠেন, এবং কিভাবে তিনি হিংস্র, আমি ঠিক নেগেটিভ অর্থে বলছি না, ভুল বুঝবেন না, কিভাবে তিনি সাহসী হয়ে ওঠেন, প্রতিবাদী হয়ে ওঠেন। দেখুন ভিডিওটি। আপনার লোকজন কি আপনি কমান দিতে পারতেছেন? পুলিশ ভাইরা মারবে না, আপনারা মারা বন্ধ করে দেন। আমরা বললাম যে আপনারা এগুলো করবেন না প্লিজ। বসে আছে আপনার লোকজন হঠাৎ করে লাঠি নিয়ে এসে এই যে ওদেরকে ধরছে কেন? আপনার মনে হয় যে আমি চুষবো আঙুল বসে বসে যে আমার এই লোকজনকে মারবে, আমি বসে বসে চুষবো আঙুল? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মানে কি? আপনি আমাদের মারবেন আর বলবেন যে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ? ভাই কিসের ভাষা? আপনি আমার সাথে ফাইজলামি করেন? আপনি মারলে আমরা কেন ভাষা সুন্দর রাখবো? আমরা নিশ্চয়ই আপনার উপর আঘাত করবো। আপনার সাথে আমার হাতে একটা চাচা লাগছে, আমি আপনাকে বলছি সরি ভাই। সবাই আসো, তাই সবাই পিছে যাবেন, খবরদার আমাদেরকে। তো এই সাহসী অগ্নিকন্যা বাঘিনীকে আপনারা কি চেনেন? তাকে হ্যাঁ, অবশ্যই চেনেন। তারপরে আমি একটু পরিচয় করিয়ে দেই। ইনি হচ্ছেন আমাদের সেই উম্মে উসওয়াতুন রাফিয়া। ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করে তিনি নির্বাচিত হয়েছেন, এবং তিনি ওই সময় জুলাই গণ অভ্যুত্থানে প্রচন্ড ভূমিকা রেখেছেন। আচ্ছা বলুন, এরকম একজন অগ্নিকন্যার সামনে হাসিনা তো দূরের কথা, তার দাদাও যদি ঘর থেকে উঠে এসে এখানে ক্ষমতায় বসে থাকতো, তো সে কি টিকতে পারতো? সম্ভব না। এরকম অগ্নিকন্যার সামনে, এদের মতো সাহসী কন্যাদের সামনে টিকে থাকার মতো মানুষ নাই, পৃথিবীতে নাই। গত 17 তারিখে যখন 32 নম্বরের অবশিষ্টাংশ ভাঙার জন্য কিছু সংখ্যক মানুষ, ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়, তখন পুলিশ তাদের উপরে চড়াও হয়, এবং এটি ছিল রাফিয়ার ওই সময়ের ভূমিকা। এই ঘটনার পরে শেখ হাসিনার পা চাটা কিছু এদেশীয় দোসর তারা রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে, তার গেটে, বাড়ির গেটে গান পাউডার ঢেলে দিয়ে সেখানে অগ্নিসংযোগ করেছে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমাদের ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক যিনি হয়েছেন মোসাদ্দেক, তিনি ঘোষণা করেছেন যে 32 নম্বরের অবশিষ্টাংশটুকু আর একটি বালিকণাও এই ঘটনার পরে থাকার কোনো বৈধতা নাই। এখন বাংলাদেশের মানুষ এইটাকে কিভাবে ট্রিট করবে? যারা তার বাড়িতে হামলা চালিয়েছে, ডিসি মাসুদ সহ, আপনি সেখানে একটা সিন ক্রিয়েট করেছেন। কাল যদিও আমি আপনার পক্ষে বলেছি, তারপরেও আপনি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে একটা 32 নম্বর রক্ষার জন্য যে ভূমিকা পালন করেছেন, ঠিক তার থেকে দ্বিগুণ ভূমিকা নিয়ে আপনি এইখানে কারা এর সাথে জড়িত, ময়মনসিংহে রাফিয়ার বাড়িতে কারা এই ঘটনা ঘটালো, এই দুর্বৃত্তদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এবার চলুন আমরা ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় চলে যাই। গতকাল 20 নভেম্বর 2025 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত 7 সদস্যের একটি পূর্ণাঙ্গ বিচারক প্যানেল এই রায় ঘোষণা করেছেন, এবং রায়ে তারা অবজারভেশন যেটি দিয়েছেন এটি সংবিধানে সন্নিবেশিত করা হলো, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে, আর পরবর্তী সংসদ নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনী থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যক্রম শুরু করবে। এখন এই রায়ের পরে তত্ত্বাবধায়ক সরকারের রূপকার কে, এটা নিয়ে রাজনীতির মহলে ব্যাপক আলোচনা এবং চটকদার গল্প উপস্থাপিত হয়েছে। বিএনপি দাবি করছে যে না, এটি আমরা উত্থাপন করেছিলাম। বিএনপির অনেক নেতা বলার চেষ্টা করছে যে তারেক রহমান এটি উত্থাপন করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ইত্যাদি ইত্যাদি। অপরদিকে জামাত ইসলামের পক্ষ থেকে বারবারই বলে আসা হচ্ছে যে অধ্যাপক গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার তিনি একজন রূপকার, তিনিই প্রথম এই ফর্মুলাটি জনসম্মুখে আনেন এবং এটার একটা রূপরেখা তিনি প্রদান করেন। তো আমরা
গোলাম আজমের এই দাবির পক্ষে যথেষ্ট যুক্তিও আছে। 1990-এর দশকে তিনি বিভিন্ন সভা সেমিনারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন এবং তিনি এই ব্যাপারে সক্রিয় ছিলেন এবং আন্দোলন গড়ে তুলেছেন। তার বলা হয়ে থাকে তার আন্দোলনের প্রেক্ষিতেই, তার সক্রিয় ভূমিকার কারণেই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।